হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরী যাত্রায় আমরা সাইট সিন কীভাবে ভিজিট করলাম, কি দেখলাম, কত টাকা খরচ পড়লো, সেই সমস্ত কিছু সম্বন্ধে ডিটেলসে এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হয়ে গেলেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তোমরা যারা পুরী যাবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু অনেকটাই বেশি ইনফরমেটিভ। তাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। তো গাইস, আমরা যেই গেস্ট হাউসে উঠেছিলাম সেই গেস্ট হাউসেরই ঠিক উল্টো দিকে ছিল নন্দীঘোষ ট্রাভেলস। আমরা এই নন্দীঘোষ ট্রাভেলস থেকেই একটা 4 সিটার সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করে নিই। তো এই 4 সিটার সুইফট ডিজায়ার গাড়ির ভাড়া কিন্তু যদি নর্মালটা নেওয়া হয় তাহলে কিন্তু 2700 টাকা, আর আমরা যেহেতু এসিটা ভাড়া করেছিলাম সেই জন্য আমাদের পড়েছিল 2900 টাকা। তো এখানে আরও বেশি ক্যাপাসিটির গাড়িও কিন্তু ভাড়া পাওয়া যায়, তবে আমরা যেহেতু 3 জন ছিলাম সেই জন্য আমরা সুইফট ডিজায়ার ভাড়া নিই। তো আমাদেরকে এখানে বলা হয়েছিল টোটাল 7টা প্লেস ঘোরানো হবে। তো তার মধ্যে আমাদেরকে কটা প্লেস ঘোরানো হলো তোমাদেরকে আমি সামনে বলছি। তো প্রথমে আমাদেরকে নিয়ে আসা হয় স্যান্ডার্ড মিউজিয়ামে। স্যান্ডার্ড মিউজিয়াম কিন্তু সেই মেন প্লেসগুলোর মধ্যে থেকে কোনোটাই নয়, তো এটা একটা অ্যাডিশনাল প্লেস বলতে পারো। তো প্রথমে ড্রাইভার দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিলেন। তো আমরা এখানে টিকিট করে নিলাম আমাদের 3 জনের জন্য। এখানে টিকিট পার হেড 30 টাকা করে লাগলো। তো স্যান্ডার্ড মিউজিয়ামটা কিন্তু একটা ছোট্ট প্লেস, একজনের বাড়ির মধ্যে সুন্দর গার্ডেনের মতন করে সাজানো। সেখানে বেশ কিছু স্যান্ডার্ড করা রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। জায়গাটায় কিন্তু ফটো তোলার জন্য সুন্দর একটা প্লেস। তো আমরাও এখানে বেশ কিছু ফটো ক্লিক করেছিলাম, ভালোই লাগছিল। অনেকেই এসেছিলো এখানে ঘুরতে। তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারো, এটা কিন্তু বিশেষ একটা মেন কোনো প্লেস নয়। এখানে মেনলি সমুদ্রের বালি দিয়ে বিভিন্ন ধরনের স্যান্ডার্ড করা, মানে যেটাকে মডেল বলে, সেই ধরনের বানানো রয়েছে। তো আমাদের এখানে কিন্তু আগে থেকে জানা ছিল না, সেই জন্য আমরা এই প্লেসটা ভিজিট করি। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, তোমরা যদি মেন সাইট সিনগুলো ঘুরতে চাও সেক্ষেত্রে এটা স্কিপ করে যাওয়াটাই বেটার হবে, কারণ না হলে কিন্তু তোমাদের সাইট সিন ঘুরতে অনেকটাই টাইম নষ্ট হয়ে যাবে, যেটা আমাদেরও হয়েছিল। আমরা বুঝতে পারিনি, সেই কারণে এইখানে নেমেছিলাম এই প্লেসটা ভিজিট করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরে যেটা সাইট সিন দেখার যে টাইমগুলো সেখানে কিন্তু একটু শর্টেজ হয়ে যায়। তো এই প্লেসটা যদি তোমরা চাও দেখতে, সেই ক্ষেত্রে দেখতে পারো, অথবা স্কিপ করেও যেতে পারো। তো এখান থেকে আর বেশিক্ষণ টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি। কিছু ফটো ক্লিক করে তারপর আমরা বেরিয়ে পড়ি। তারপর বেরিয়ে আমরা চলে আসি একেবারে চন্দ্রভাগা বিচের দিকে। তো আমাদেরকে যেই সব প্লেসগুলো দেখানো হবে বলা হয়েছিল তার মধ্যে থেকে প্রথম প্লেস হলো চন্দ্রভাগা বিচ। তো এখানে এসে কিন্তু দেখতে পারা যায় সমুদ্র সৈকত সুদূর বিস্তৃত, আর এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড করার মতন জিনিসপত্র রয়েছে। তো রাইডের মধ্যে থেকে আমি মেনলি দেখতে পারলাম উট রাইড, আর তাছাড়া কিন্তু কার রাইড দেখতে পেরেছি। তো উট রাইডে কিন্তু আমি বেসিক্যালি পছন্দ করি না, আমি কোনো পশু পাখির ওপর রাইড করা একদম পছন্দ করি না। আর তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো। এছাড়া রয়েছে গাড়ির রাইড, তো গাড়ির রাইডেও দেখলাম অনেকেই করছিল। চন্দ্রভাগা বিচে আলাদা বিশেষ কিছু কিন্তু পাবে না, বেসিক্যালি ওই দোকানপাট, সমুদ্র সৈকত, কিছু রাইড, এইটুকুই পেয়ে যাচ্ছ। তা আমরা এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন টাইম স্পেন্ড করি, একটু জলের মধ্যে যাই, একটু ফটোস ক্লিক করি, কিছু ভিডিও বানাই, আর তার সাথে সাথে কিন্তু এই সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করি। তো এই বিচটা কিন্তু সত্যি অনেকটাই বেশি সুন্দর, এখানে ফটো বা ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট প্লেস বলতে পারো। তো এখানে ভিডিও বানাতে গিয়ে আমি জলে দাঁড়িয়েছিলাম, আর জল হঠাৎ করে মানে একটা ঢেউ এসে কিন্তু আমার পুরো ট্রাউজার ভিজে যায়। তো কিছুক্ষণের মধ্যে অবশ্য রোদ যেহেতু ছিল সেই জন্য শুকিয়েও যায়। তো তারপর আমরা একটু কাজু কেনাকাটি করে নিই এখান থেকে। তো এখানে বেশিক্ষণ আর আমরা টাইম স্পেন্ড না করে আস্তে আস্তে কিন্তু এখান থেকে আমরা ব্যাক করি। এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে আসি আমাদের নেক্সট লোকেশানে। নেক্সট লোকেশান বলতে সেটাকে আমাদের সেকেন্ড প্লেস বলতে পারো। তো আমাদের নেক্সট লোকেশান হচ্ছে কোণার্ক মন্দির। তো কোণার্ক মন্দিরে ঢুকতেই কিন্তু খুব সুন্দর বড় একটা গার্ডেন রয়েছে। এই গার্ডেনের মধ্যে কিন্তু অনেক কিছুই সাজানো রয়েছে। তো গার্ডেনের বাঁ পাশে ঢুকতেই মিউজিয়াম পড়ে যাবে। তো এই মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো মিউজিয়ামে ঢুকে কিন্তু আমরা টিকিট করে নিয়েছি এখানকার। তো এখানে 50 টাকা পার হেড একটা টিকিট করতে হয়। তো ভেতরে কিন্তু একটা অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে একটা শো দেখানো হয়, তো সেটার জন্যই কিন্তু এই টিকিটটা। তো এই মিউজিয়ামটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর এখানে কিন্তু অনেকটাই সময় লেগে যায়।
তো আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, তোমরা যারা আমাদের মতনই একদিনে পুরো সাইট সিনটা ঘুরতে চাইছো তারা এই মিউজিয়ামটা কিন্তু স্কিপ করে দিতে পারো, কারণ এই মিউজিয়ামের ভেতরে কিন্তু পুরো কোণার্ক মন্দিরের হিস্ট্রিটা পেয়ে যাবে। তো তোমরা যারা শর্ট টাইমে ঘুরছো তারা অনলাইনে সার্চ করেও কিন্তু এই হিস্ট্রি সম্বন্ধে জেনে যেতে পারো। আর যদি তোমাদের হাতে অনেক টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা মিউজিয়ামটা ভিজিট করতে পারো। তো এই মিউজিয়ামের ভেতরে কিন্তু একটা অডিটোরিয়াম রয়েছে। এই অডিটোরিয়ামে একটা শো দেখানো হয় কোণার্ক মন্দিরের হিস্ট্রি নিয়ে, যেটা একটা অ্যানিমেশন করে তৈরি করা হয়েছে। এটা দেখানো হয় ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে। তো এটা সত্যিই সুন্দর। তো এখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা কোণার্ক মন্দিরের মেন এন্ট্রেন্সের এখানে। তো মেন এন্ট্রেন্সের এখানে যখন ঢুকলাম, এখানেও কিন্তু একটা আলাদা টিকিট করতে হয় কোণার্ক মন্দিরের ভেতরে ঢোকার জন্য। তো বিশাল লম্বা লাইন পরে দেখতে পাচ্ছ, আমি এই লম্বা লাইনে দাঁড়িয়েই কিন্তু আমাদের 3 জনের জন্য টিকিট করে নিয়েছি। তো টিকিটের প্রাইস কিন্তু 40 টাকা পার হেড ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য কিন্তু 600 টাকা। কোণার্ক মন্দিরের ভেতরে কিন্তু দেখার জন্য অনেক কিছু রয়েছে। তো একটু হাতে সময় বেশি নিয়ে আসলে ভালো হয়, তাহলে মন্দিরটা খুব ভালোভাবে ঘুরতে পারা যায়। তা আমাদের হাতে একটু সময় কম ছিল, তাও আমরা যতটা সম্ভব পুরোটা ঘোরার চেষ্টা করেছি। তো এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, ধ্বংসপ্রাপ্ত অনেকটাই হয়ে গেছে, তবুও যতটুকু অবশিষ্ট রয়েছে তার মধ্যেও কিন্তু সত্যিই দেখার মতন মন্দিরটা। পুরো পাথরের তৈরি, এই সুন্দর ক্রিয়েটিভিটি। আর পুরো মন্দিরটা কিন্তু একটা রথের আকৃতিতে বানানো। এই অডিটোরিয়ামে যতটুকু হিস্ট্রি শুনেছি সেই হিসেবে কিন্তু পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা নরসিংহের তৈরি এই মন্দিরটি সত্যিই কিন্তু চমৎকার দেখতে। বিভিন্ন কারণে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, পরে ইংরেজ আমলে কিন্তু এটিকে আবার পুনরুদ্ধার করা হয়। তারপর থেকেই কিন্তু এটা একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে আস্তে আস্তে পরিণত হয়। তো সত্যিই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র তৈরি করা রয়েছে। সেই সমস্ত কিছু দেখতে দেখতে কিন্তু টাইম কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারবে না, তাই একটু সময় হাতে নিয়ে আসলেই ভালো। তো গাইজ, এখানে আর আমরা যতটুকু টাইম স্পেন্ড করে তারপর বেরিয়ে পড়লাম। এখানে বেরোনোর সময় রাস্তায় কিন্তু অনেক দোকানপাট রয়েছে। এখানে আমরা শপিং করিনি, তবে আমরা একটু ডাবের জল টল খেয়ে তারপর আমরা চলে আসছি আমাদের নেক্সট প্লেসের জন্য। তো নেক্সট লোকেশনে যাওয়ার পথে আমাদের রাস্তায় এই হাইওয়েতেই গাছগুলো দেখছিলাম। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এগুলো কী। তো ড্রাইভার দাদা বললো এগুলো সব কাজু গাছ। তো এখানে কাজু গাছ কিন্তু রাস্তার পাড়ে অ্যাভেলেবেল রয়েছে, সেই কারণে কিন্তু এখানে কাজুর প্রাইসটা অনেকটাই কম। তো আমরাও অবশ্য চন্দ্রভাগা বিচের ওখান থেকে বেশ কিছু কাজু কিনেছিলাম। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের জন্য, যেটা আমাদের থার্ড লোকেশন। তো আমাদের থার্ড লোকেশন হচ্ছে ধবলগিরি। তো ধবলগিরি যেহেতু গিরি রয়েছে, বুঝতেই পারছো এটা একটু পাহাড়ের ওপরে। তো যাওয়ার সময় কিন্তু এক জায়গায় আমাদেরকে একটা ট্যাক্স দিতে হয় গাড়ির। তো গাড়ি বাবদ আমাদেরকে 150 টাকা ট্যাক্স দিতে হয়। তারপর সেখান থেকে পার হয়ে আমরা আরও আগিয়ে যাই। তো যেহেতু পার্কিংয়ে প্রবলেম হয়, সেহেতু আমাদের গাড়ির দাদা একটু আগেই নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে কিন্তু পায়ে হেঁটে ওপরের দিকে চলে যাই। তো ওপরের দিকে যাওয়ার সময় দুপাশে অনেক দোকানপাট রয়েছে। আমরাও কিন্তু ফেরার সময় এখান থেকে খাবার দাবারের বেশ কিছু জিনিস কেনাকাটি করেছি। তো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো মন্দিরে ওঠার সময় কিন্তু বেশ কিছু সিঁড়ি পড়ছে, এই সিঁড়ির এখানেও কিন্তু বেশ অনেক দোকানপাট রয়েছে। তো গাইজ, ধবলগিরি হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, আর এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে অবস্থিত, মানে ছোট একটা পাহাড়ই বলতে পারো। মেইন যে বুদ্ধজির মন্দিরটি রয়েছে সেটি কিন্তু বাদিকে অবস্থিত, আর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুদ্ধাজির একটা স্ট্যাচু রয়েছে। এছাড়াও কিন্তু চারপাশে অনেক কিছু মূর্তি টাইপের বানানো রয়েছে, যেটার চারপাশে ঘুরে দেখতে পারো। তো ধবলগিরি হচ্ছে আমাদের 3 নাম্বার লোকেশন, যেটা আমরা ভিজিট করেছিলাম। আর এই ধবলগিরি কিন্তু ভুবনেশ্বর শহরের মধ্যে পড়ে যায়, আর এটা কিন্তু পুরী থেকে আসতে অনেকটাই টাইম লেগে যায়। আমরা প্রাইভেট কারে এসেছিলাম, সেখানেও কিন্তু আমাদের মোটামুটি 1 ঘন্টা পুরো লেগে গেছিলো গাড়িতে। তো এই ধবলগিরিতে কিন্তু আলাদা করে দেখার মতন বিশেষ কিছু নেই, তবে সবচাইতে যেটা অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে, এই মন্দিরের ওপর থেকে যে পুরো ভুবনেশ্বর শহরের যে লোকেশনটা দেখতে পাওয়া যায়, এই ভিউটা কিন্তু আর কোথাও পাবে না। সত্যি এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখান থেকে মোটামুটি দেখে এই ভিউটাকে উপভোগ করে তারপর কিন্তু আমরা আর বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করিনি।
এই ভুবনেশ্বর শহরের মধ্যেই কিন্তু বাকি সাইট সিনগুলো বেশিরভাগটাই রয়েছে। তো ভুবনেশ্বরের মধ্যে যদি তোমরা একটু মানে 12টার মধ্যে চলে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশিরভাগ সাইট সিনগুলো তোমরা ভিজিট করতে পারবে, যেটা আমাদের একটু লেট হয়ে গেছিলো, যে কারণে আমরা সমস্ত সাইট সিনগুলো কিন্তু ভালো করে কভার আপ করতে পারিনি। তো আমরা পরে আবার নিচে চলে আসি। তো এখানে নিচেও কিন্তু বেশ অনেক কিছু জায়গা রয়েছে যেখানে তোমরা ফটো ভিডিও ক্লিক করতে পারবে। তো আমি আবার এই রেলিংয়ের সাইডের দিকে চলে আসি। নিচের এখান থেকেও কিন্তু ভালো করে ভিউটা আমি দেখছিলাম। তো ধবলগিরি থেকে বেরিয়ে কিন্তু আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলি। তো লাঞ্চের ফুটেজটা অবশ্য আমার নেওয়া হয়নি। তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে আসি আমাদের নেক্সট লোকেশনের জন্য, যেটা আমাদের 4th লোকেশন, আর এটাই কিন্তু আমাদের শেষ লোকেশন। তো আমাদের 4th লোকেশন হচ্ছে নন্দনকানন। তো নন্দনকানন হচ্ছে একটা জুলজিক্যাল পার্ক। তো এখানে এসে ভেতরে আমরা ঢোকে টিকিট করে নিয়েছি। তো টিকিটের প্রাইস রয়েছে 50 টাকা করে যদি তোমরা নর্মাল ঘোরো, আর যদি তোমরা কোনো গাড়ি নিয়ে ঘুরতে চাও ভেতরে কিন্তু অটোর ব্যবস্থা রয়েছে, সেটার জন্য কিন্তু আলাদা টিকিট করতে হয়। তো সেই সম্বন্ধে আমার জানা নেই কত টাকার টিকিট, আমরা পায়ে হেঁটেই ঘুরেছিলাম। এই জুলজিক্যাল পার্কটা কিন্তু অনেকটা বড়, বিশাল এলাকা জুড়ে তৈরি। তো এখানে যখন আসবে তোমাদের কিন্তু একটু হাতে টাইম নিয়ে আসা উচিত। এই ভেতরে কিন্তু দেখার মতন অনেক কিছুই রয়েছে। এই জুতে কিন্তু ঘুরতে তোমাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না, কারণ এই জুতে কিন্তু বিভিন্ন জায়গায় ম্যাপ দেওয়া রয়েছে, যেই ম্যাপ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা কোন লোকেশনে আছো বা কোন প্রাণী দেখতে পারবে। তো আমরা মোটামুটি ভালোই ঘুরেছি, তবে আমাদের অনেকগুলো প্লেস মিস হয়ে যায়, মানে আরও টোটাল 3টা স্পট ছিল যেগুলো আমরা দেখতে পারতাম। তবে আমাদের যেহেতু বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা 8:30টার সময় বেরিয়েছিলাম, তো সেখান থেকে আমরা জায়গায় জায়গায় আমাদের একটু বেশি টাইম নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা সমস্ত স্পটগুলো কভার করতে পারিনি। তো যারা তোমরা বেরোবে একদিনেই ঘুরতে চাইছো, তাদের আমি সাজেস্ট করব তোমরা পারলে 6টার সময় সকালে বেরিয়ে পড়লে সমস্ত স্পটগুলো কিন্তু কভার করতে পারবে। ট্যুরিস্ট বাসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভোর 6টার সময়ই ছাড়ে। তো আমাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারা আমাদেরকে বলেছিল সকালে 8টার সময় ছাড়বে। তো আমরা রেডি হয়ে বসেছিলাম, তো আমরা জানতাম আমাদের যে গেস্ট হাউস সেখানে আসবে। তো পরে ফোন করার পরে জানতে পারি যে না, একটু সামনে গিয়ে ওদের ট্রাভেল এজেন্সির ওখান থেকে উঠতে হবে। তো এগুলো করতে করতে আমাদের আধা ঘন্টা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এমনিতেও আমাদের আরও আগেই বেরোনো উচিত ছিল। তো সেক্ষেত্রে আমাদের ড্রাইভার দাদাও আমাদেরকে চাইলে আরও একটা প্লেস দেখাতে পারতো, সেটা কিন্তু সে দেখায়নি, চাইলে আমাদেরকে লিঙ্গরাজটা দেখাতে পারতো। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। তো নেক্সট টাইম অবশ্যই আমরা গেলে চেষ্টা করব আরও বাকি প্লেসগুলো ভিজিট করার। তো তোমাদেরকে আমি ওটাই অ্যাডভাইস করব যে তোমরা যদি প্রাইভেট গাড়িতে যাও, আগেই তোমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে নেবে কোন কোন প্লেস তোমাদেরকে দেখাবে, কারণ নন্দনকাননের থেকে কিন্তু লিঙ্গরাজ খুব একটা দূরে ছিল না। তো আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা দেখালে কিন্তু দেখাতেই পারতো। তবে আমাদের লিঙ্গরাজ, খণ্ডগিরি, উদয়গিরি এগুলো কিন্তু যাওয়া হয়নি। তো অবশ্যই সেটা আমাদের মিস হয়ে গেছে, সেটা তো একটু খারাপ লাগছিলই। তো চেষ্টা করব নেক্সট টাইমে আবার যাব, আবার গিয়ে সেই বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আবার ভিজিট করব। তো তোমাদেরকে আমি অ্যাডভাইস করব তোমরা যদি যাও ঘুরতে, তাহলে নন্দনকাননে ঢোকার আগে কিন্তু লিঙ্গরাজটা অবশ্যই ভিজিট করে নিও। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।